আজ 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বামফ্রন্ট নয়, তবে সিপিএম আইএসএফ এর সঙ্গে জোট চান হুমায়ুন। ফের সেলিমকে হোয়াটসঅ্যাপে মেসেজ হুমায়ুন কবিরের। দল ঘোষণা করার আগেই বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। ভোটের আগে তৃণমূলে ভাঙন, পূর্বস্থলীতে হুমায়ুনের দলের যোগ 150 পরিবারের। বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জির বদলে কে দাঁড়াচ্ছেন, প্রার্থী তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে। 2029-এ কি প্রধানমন্ত্রী হবেন মমতা, দিল্লি দখল নিয়ে তুঙ্গে জল্পনা। অসমে জওহরলাল নেহেরুর মূর্তি ভাঙচুর, পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এসআইআরে বাদ যেতে পারে 1,20,00,000 মানুষের নাম, ভবানীপুরের সভা থেকে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার। সিইও দপ্তরের সামনে শুভেন্দুকে জুতো দেখিয়ে বিক্ষোভের পর পদক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনে চিঠি বিজেপির। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। বামফ্রন্ট আর আইএসএফ এর জোট নিশ্চিত হতেই ফের আসরে হুমায়ুন কবির। এবার সিপিএম কে বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে আসার ডাক দিলেন তিনি। জানালেন বামফ্রন্টের সঙ্গে জোট করতে রাজি নন তিনি, তবে সিপিএম ও আইএসএফ এর সঙ্গে জোট বেঁধে লড়তে চান হুমায়ুন। এই বার্তা নিয়ে নাকি ইতিমধ্যেই সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে মেসেজও করেছেন তিনি। ভোটের আগে বাবরি মসজিদের নামে ভোট চাওয়া হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন মোহাম্মদ সেলিম। পরবর্তীতে হুমায়ুন কবির নিজেই জানিয়েছিলেন তিনি বামেদের সঙ্গে জোট করবেন না। এদিকে আইএসএফ এর সঙ্গে বামেদের জোট নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। নওশাদ সিদ্দিকীকে একাধিকবার চিঠি দিলেও বিশেষ গুরুত্ব দিচ্ছিল না বামেরা, ফলে জোট আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। যদিও মঙ্গলবার জানা গিয়েছে 26শে আইএসএফ এর সঙ্গে জোট বাঁধছে বামফ্রন্ট, তবে আসন রফা এখনো হয়নি। হুমায়ুন জানিয়েছে মোহাম্মদ সেলিমকে নাকি মেসেজ পাঠিয়েছিলেন, কিন্তু তার দাবি 26-এর লড়াইয়ে সিপিএম ও আইএসএফ কে সঙ্গে চান তিনি, তবে বামফ্রন্টের সঙ্গে জোটে নারাজ। অর্থাৎ শরিকদের ছেড়ে সিপিএম কে তার হাত ধরার ডাক দিচ্ছেন হুমায়ুন। তিনি 7ই মার্চ পর্যন্ত সেলিমের উত্তরের অপেক্ষা করবেন বলেও জানিয়েছেন। উল্লেখ্য, 1977 সালে সিপিএম এর নেতৃত্বে জোট বাঁধে একাধিক দল, তৈরি হয় বামফ্রন্ট। মূল শরিক আরএসপি, ফরওয়ার্ড ব্লক সহ আরো 7টি দল। তারপর থেকেই প্রতিটি নির্বাচনে একই সঙ্গে লড়ছে তারা। 26-এ পুরনো বন্ধুদের সঙ্গেই সিপিএম এর দূরত্ব বাড়াতে চাইছেন হুমায়ুন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআরে বাদ যেতে পারে 1,20,00,000 মানুষের নাম, ভবানীপুরের সভা থেকে আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ভবানীপুরে জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। সভায় তিনি নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার ত্রুটি নিয়ে গুরুতর আশঙ্কা প্রকাশ করেন। মমতা বলেন, এসআইআর এর নামে রাজ্যের প্রায় 1,20,00,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। প্রথমে 58 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, পরে লুকিয়ে লুকিয়ে আরো বাদ দেওয়া হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে 50 লক্ষ নয় 80 লক্ষ হয়ে যাবে। 20 লক্ষ মৃত ধরলেও 1,20,00,000 নাম বাদ যাবে। মমতা উল্লেখ করেন, এসআইআর এর ত্রুটি নিয়ে তিনি নিজেই সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। পিটিশন পেন্ডিং রয়েছে। আদালতের আদেশের পরও বহুদিন কেটে গেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। 28 তারিখ যে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তাতে কি হবে তা নিয়ে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন, সুপার উস্তমেরা লুকিয়ে কি করছে? মমতা স্পষ্ট করে দেন, বৈধ ভোটারদের নাম কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। তিনি মানবতার পক্ষে, কোনো দল, ধর্ম বা সম্প্রদায় দেখবেন না। গণতন্ত্র ও প্রত্যেক নাগরিকের অধিকার সুরক্ষিত রাখতে চান। যাদের নাম বাদ যাবে তাদের পাশে থাকবেন। যাদের কাগজপত্র আছে তবুও বাদ দেওয়া হলে তিনি লড়াই করবেন। জিও অর জিনে দো, এই কথা বলেন তিনি। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় অসঙ্গতি ধরা পড়লে বড় পদক্ষেপ করবেন বলে স্পষ্ট করেন। জৈন সম্প্রদায়ের মন্দির নির্মাণে আবেদনের প্রসঙ্গে মমতা বলেন, রাজ্য সরকার মন্দির গড়তে পারে না, তারা ট্রাস্ট গড়লে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। ভোটের আগে তৃণমূলে ভাঙন, পূর্বস্থলীতে হুমায়ুনের দলের যোগ 150 পরিবারের। বিধানসভা ভোটের আগে তৃণমূল শিবিরে ভাঙন দেখা দিয়েছে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লকে তৃণমূলের প্রাক্তন সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রফিজুল শেখের নেতৃত্বে 150-এর বেশি পরিবার তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছে। পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা জেইউবির সম্পাদক বাবান ঘোষের হাত থেকে তারা পতাকা তুলে নেয়। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নাদনঘাটে মঙ্গলবার জেইউবির দলীয় কার্যালয়ের উদ্বোধনের সময় এই যোগদান অনুষ্ঠান হয়। বাবান ঘোষ তৃণমূলকে নিশানা করে অভিযোগ করেন, বিদ্যানগরের গঙ্গানন্দপুর পুকুরের সংস্কারের নামে মাটি কেটে পাচার চলছে। পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূলের পূর্বস্থলী 1 পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক বলেন, কে এই বাবান ঘোষ? তাকে এই এলাকার কজন মানুষ চেনেন? তিনি কি এলাকার মাটি চেনেন? সিইও দপ্তরের সামনে শুভেন্দুকে জুতো দেখিয়ে বিক্ষোভের পর পদক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনে চিঠি বিজেপির।
মঙ্গলবার সিইও দপ্তরে ঢোকার সময় বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনায় হেনস্থার অভিযোগে নির্বাচন কমিশনে চিঠি দিল বিজেপি। রাজ্য বিজেপির পক্ষ থেকে চিঠি পাঠিয়েছেন শিশির বাজোরিয়া। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। সিইও দপ্তরের সামনে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। তৃণমূলপন্থী বিএলও সংগঠন বিক্ষোভ দেখায়। সিইও দপ্তরে প্রবেশ করার সময় বিরোধী দলনেতাকে জুতো দেখানো হয় এবং চোর চোর স্লোগান দেওয়া হয়। এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। অভিযোগ, কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন শুভেন্দুর আইনজীবী। মামলা দায়ের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। জানা যাচ্ছে, মামলা দায়ের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দল ঘোষণার আগেই বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ। রাজ্যে বিধানসভা ভোটে নিঘণ্ট এখনো ঘোষিত না হলেও বাঁকুড়ার ওন্দা এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে দেওয়াল দখলের লড়াই শুরু হয়ে গেছে। দলগুলি প্রতীক আঁকা ও দেওয়াল লিখনের মাধ্যমে একে অপরকে আক্রমণ করছে। এর মধ্যে বিতর্কের সৃষ্টি করেছেন দিলীপ ঘোষ। দলের কেন্দ্রীয় ঘোষণার আগেই তিনি বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে বর্তমান বিধায়ক নীলাদ্রি শেখর দানার নাম প্রকাশ করে দেন। মঙ্গলবার ধলডাঙ্গা মোড়ে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন এবং দাবি করেন। প্রশ্নের জবাবে দিলীপ জানান, বর্তমান বিধায়ক থাকা এবং জেতা আসন হওয়ায় প্রার্থী বদলের সম্ভাবনা কম, তাই তিনি নামটি বলেছেন। নীলাদ্রি শেখর দানা অবশ্য বলেছেন, প্রার্থী কে হবেন তা দলই সিদ্ধান্ত নেবে। শাসক দল তৃণমূল এই নিয়ে দিলীপ ঘোষকে কটাক্ষ করেছে। অন্যদিকে তৃণমূলের কিছু কেন্দ্রের প্রার্থী ঘোষণার আগেই প্রচার শুরু হয়েছে। সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের নামে দেওয়াল লিখন হয়েছে, জানিয়ে বিতর্ক উঠেছে। লাভলি মৈত্র জানিয়েছেন, অতি উৎসাহী কর্মীরা এটি করেছে এবং পরে মুছে দেওয়া হয়েছে, কিন্তু বিতর্ক থামেনি। বেহালা পশ্চিমে পার্থ চ্যাটার্জির বদলে কে, প্রার্থী তালিকা নিয়ে জল্পনা তুঙ্গে। বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। দিনক্ষণ ঘোষণা না হলেও তৃণমূলের তরফ থেকে খসড়া প্রার্থীর তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় হেভিওয়েট নেতারা নিজ নিজ কেন্দ্র থেকেই দাঁড়াচ্ছেন। তবে বেহালা পশ্চিম কেন্দ্র নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ওখানে প্রার্থী ছিলেন, কিন্তু তৃণমূল তাকে টিকিট দিচ্ছে না বলে পরিষ্কার। পার্থ জনসংযোগ চালালেও দলের সিদ্ধান্ত স্পষ্ট। তবে পার্থ না থাকলেও অভিজ্ঞ হেভিওয়েট নেতাকেই প্রার্থী করবে শীর্ষ নেতৃত্ব। সূত্রের দাবি, 294টি আসনে প্রায় পুরো তালিকার চূড়ান্ত পর্যায়ে। দীর্ঘ সমীক্ষা, সাংগঠনিক রিপোর্ট ও রাজনৈতিক পরিস্থিতি বিচার করে তৈরি হয়েছে এটি। অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধন রাখার চেষ্টা করেছে দল। প্রবীণ মন্ত্রী বিধায়কদের রাখা হয়েছে। কয়েকটি কেন্দ্রে নতুন মুখ আনার ভাবনাও রয়েছে। এমনকি এক রাজ্যসভার সাংসদের প্রার্থী হওয়ার সম্ভাবনাও শোনা যাচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘোষণার আগে শেষ মুহূর্ত পর্যন্ত পর্যালোচনা চলবে। কলকাতায় বেশিরভাগ বর্তমান বিধায়করাই ফের টিকিট পাচ্ছেন। ভবানীপুর থেকে মমতা, রাসবিহারীতে দেবাশিস কুমার, কলকাতা বন্দরে ফিরহাদ হাকিম, টলিগঞ্জে অরূপ বিশ্বাসদের নাম প্রায় নিশ্চিত। বালিগঞ্জে বাবুল সুপ্রিয়র কেন্দ্রের বদলের সম্ভাবনা, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় আসতে পারেন। বেহালা পূর্বে পরিবর্তন কম, কিন্তু বেহালা পশ্চিমে বর্ষিহান নেতা আসতে পারেন। উত্তর 24 পরগনায় বড় পরিবর্তন কম, তবে বারাসাতে চিরঞ্জিত চক্রবর্তী লড়তে না চাওয়ায় নতুন মুখ আসতে পারে। সুজিত বসু, মদন মিত্র, নির্মল ঘোষ নিজ আসনে থাকতে পারেন। 2029 কি প্রধানমন্ত্রী হবেন মমতা? দিল্লি দখলের নিয়ে তুঙ্গে জল্পনা। 2029 সালে লোকসভা নির্বাচন এখনো 3 বছর দূরে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারুর একটি নিবন্ধ ও তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের সমর্থন এই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। শুধু তৃণমূল নয়, ডিএমকে এবং শিবসেনার মতো দলগুলির একাংশ মমতাকে বিরোধী মুখ হিসেবে দেখতে আগ্রহী। সমাজবাদী পার্টির অখিলেশ যাদব কিছুটা সতর্ক অবস্থান নিয়েছেন। তার মতে, প্রধান লক্ষ্য উত্তরপ্রদেশ ও বাংলায় বিজেপিকে হারানো। প্রধানমন্ত্রী প্রার্থী নির্ধারণ ভোটের পর হবে। কংগ্রেসের অনেকে রাহুল গান্ধীকেই যোগ্য বলে মনে করছেন, কারণ তাদের জাতীয় উপস্থিতি বেশি। মমতা 2011 সালে বাংলায় 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছেন, কিন্তু তার সাফল্য মূলত পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ। অন্য রাজ্যে তৃণমূলের সম্প্রসারণ সম্ভব হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, মমতাকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে তুলে ধরার এই কৌশল আসলে 2029-এর চেয়ে 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরেই বেশি আবর্তিত হচ্ছে। এতে বাঙালি অস্মিতা জাগিয়ে তোলা, বিজেপিকে বহিরাগত দেখানো এবং গ্রামীণ ভোটার, মহিলা ভোটার ও সংখ্যালঘু ভোট মজবুত করার কৌশল কাজ করছে। আপনি নিজেকে কি মনে করেন? পুলিশকে সরাসরি হুমকি দিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে শঙ্কর ঘোষকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। শহরের বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল ও খাবারের দোকানে অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে স্বাস্থ্য সুরক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান শঙ্কর ঘোষ। সেই সময় অফিসের সামনে পুলিশি উপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিযোগ, বচসার এক পর্যায়ে তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, যেখানে পুলিশের দরকার সেখানে তাদের পাওয়া যায় না। শহরে অসামাজিক কাজ বাড়ছে আর পুলিশ
ঘুমিয়ে থাকে। মনে রাখবেন, একদিন সরকার আমিই চালাবো। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রসঙ্গত, সম্প্রতি শিলিগুড়ি পুর নিগম এলাকার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করে খাবারের দোকান ও রেস্তোরাঁয় অভিযান চালানো হচ্ছে। গত সপ্তাহে দেশবন্ধু পাড়ায় খাদ্য দপ্তরের অভিযানে একটি রেস্তোরাঁর ফ্রিজ থেকে দীর্ঘদিনের সংরক্ষিত মাংস ও বাসি খাবার উদ্ধার হয়। প্রশাসনের তরফে সংশ্লিষ্ট মালিককে জরিমানা করা হয় এবং কড়া সতর্কবার্তা দেওয়া হয়। এই ঘটনার পরেই খাদ্য সুরক্ষা দপ্তরে গিয়ে নিয়মিত ও কঠোর অভিযান চালানোর দাবি করেন শঙ্কর ঘোষ। ভবিষ্যতে অনিয়ম বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। অন্যদিকে বিজেপি বিধায়কের মন্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, অহংকার থেকে এই ধরনের মন্তব্য করা হচ্ছে, এতে কোনো বাস্তব পরিবর্তন হবে না। পুর নিগম নিয়ম মেনেই অভিযান চালাচ্ছে। সংবাদ শিরোনামে থাকতে চাওয়ার চেষ্টা ছাড়া আর কিছু নয়। রাজনৈতিক মহলের একাংশের মতে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক ভাষা ক্রমশই তীব্র হয়ে উঠছে। বিভিন্ন দলীয় নেতার বিতর্কিত মন্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে। সেই আবহে শিলিগুড়ির এই ঘটনা নতুন করে রাজনৈতিক তরজা উস্কে দিল। পজিটিভ হতে চাই। দুদিন পরে সরকার চালাবো, আমি দুদিন পরে সরকার চালাবো, এটা আপনি বুঝে রাখেন। আমি সরকার চালাবো, আমি এরকম ছেলেই না। আমি এখানে এসে আপনাদের দিকে অবাক, আমি 2-3 জনকে ওদেরকে বলছিলাম কেউ আসিস না। আপনারা এখানে কেন আসছেন? আমি এখানে বাইরে বলেন না, আমার কি কোনো কারোর সাথে ব্যক্তিগত ইয়ে আছে নাকি? আলমারিতে ঠাসা টাকা। উড়িষ্যায় ঘুষের অভিযোগে ধৃত খনিকর্তার ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার নগদ অর্থ গয়না। উড়িষ্যার ভুবনেশ্বরে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া খনিকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। ধৃতের নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কেলের খনি বিভাগের ডেপুটি ডিরেক্টর। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। বিশেষ করে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে। রাজ্য ভিজিল্যান্স দপ্তরের আধিকারিকেরা বারবার অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতেন। মঙ্গলবার এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে 30,000 টাকা ঘুষ নেওয়ার সময় মোহান্তিকে হাতে নাতে ধরা হয়। ওই ব্যবসায়ীকে সুযোগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছিলেন তিনি। গ্রেপ্তারের পর তার 3টি ঠিকানায় তল্লাশির অভিযান চালানো হয়। ভুবনেশ্বর ফ্ল্যাটে, ভদ্রের পৈতৃক বাড়িতে এবং কটকের চেম্বারে। তদন্তকারীরা জানিয়েছেন, ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশির সময় একটি ট্রলি ব্যাগ এবং আলমারির ভেতর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। প্রাথমিকভাবে 4 কোটি টাকা পাওয়া গেছে, তবে আরও টাকা লুকানো থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়াও 130 গ্রাম সোনাও উদ্ধার করা হয়েছে। অসমের জওহরলাল নেহেরুর মূর্তি ভাঙচুর, পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অসমের কাছাড় জেলার লক্ষ্মীপুর থানা এলাকার পাইলাপুল বাজারে সোমবার রাতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর একটি আবক্ষ মূর্তি দুষ্কৃতীরা ভেঙে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে রাজ্য জুড়ে আলোড়ন পড়ে গেছে। বিজেপি শাসিত অসমকে ডবল ইঞ্জিন সরকার বলে দাবি করা হয়, যেখানে আইন শৃঙ্খলা ও উন্নয়নের জোয়ার থাকে। কিন্তু এই ঘটনা সেই দাবির বিপরীতে গিয়ে দাঁড়িয়েছে। কংগ্রেস এ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। তারা বলছে, কংগ্রেস মুক্ত ভারত গড়ার স্লোগান দিয়ে বিজেপি নেতারা যা বলে, এই ঘটনা তারই প্রতিফলন। কংগ্রেস এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছে। লক্ষ্মীপুর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে একটি জেসিবি ব্যবহার করে মূর্তিটি উপরে ফেলা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং ঘটনার মোটিভ খুঁজছে। ঘটনার পর কংগ্রেস নেতা কর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছেন। কংগ্রেস নেতা প্রদীপ কুমার দেব বলেছেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। কংগ্রেস নেতারা এটিকে সুপরিকল্পিত কাজ বলে মনে করছেন। এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে। কংগ্রেসের দাবি, রাজনীতির ঊর্ধ্বে মানব সমাজ ও জাতীয় মর্যাদা স্থান হওয়া উচিত, না হলে রাজনীতির কোনো মূল্য থাকে না। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।